সবাইকে, দেখছেন দিনের প্রধান খবর আর খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত অনুষ্ঠান বাংলাদেশ এখন। সঙ্গে আছি আমি জান্নাতুল ফেরদৌসী। আলোচনার জন্য যে স্টুডিওতে আছেন এশিয়ান টিভির বার্তা বিভাগের উপদেষ্টা মঞ্জুরুল ইসলাম এবং লার্ন এশিয়ার সিনিয়র পলিসি ফেলো আবু সাইদ খান। আপনাদের দুজনকে স্বাগত। আমরা শুরুতেই দেখে নেব গতকালের প্রধান খবরগুলো। তিস্তা ও স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার দিল্লিতে ভারত সফররত বাংলাদেশের রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে বৈঠকে এ বিষয়ে তাঁর সরকারের প্রতিশ্রুতির কথা জানান মোদী। প্রায় ৩০ মিনিটের এই বৈঠকে নেপাল ও ভুটান থেকে বাংলাদেশের জলবিদ্যুৎ আমদানি প্রচেষ্টায় ভারতের আরও সহযোগিতা চান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বিএনপি নেতারা সরকারের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন, আর সে কারণেই খালেদা জিয়ার আন্দোলন সফল হবে না বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাসান মাহমুদ। শুক্রবার সকালে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। তার যেই নেতারা বোরকা পরে হাইকোর্টে হাজির হয়েছিলেন, তার যেই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হরতালের দিনে চেহারা লুকানোর জন্য হেলমেট পরে ঢাকা শহরে ঘুরে বেড়ান, এবং যেই নেতারা সরকারের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন, তাদের সাথে নিয়ে তিনি চরম আন্দোলনের হুমকি দিয়েছেন। এতে আমাদের হাসি পেয়েছে বটে। আমরা কাউকে ভাঙার ষড়যন্ত্র করছি না, কিন্তু বিএনপির নেতারা যখন স্বপ্রণোদিত হয়ে আমাদের সাথে যোগাযোগ করে, আমরা তো বারণ করতে পারি না। বারবার উদ্যোগ নেওয়ার পরও সরছে না ঢাকায় জালের মধ্যে ছড়িয়ে থাকা ঝুলন্ত তার। বড় সড়কগুলোর নিচ দিয়ে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের তার নেয়ার ব্যবস্থা করে দেওয়ার পরও ঝুঁকিপূর্ণভাবে তার ঝুলে থাকছে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে। সারা বিশ্বের কোনো দেশে বাংলাদেশের মতো এইভাবে কেবল ঝুলাইয়া কেউ কেবল ব্যবহার করছে না। অবৈধভাবে যে যেমনে পারছে সেভাবে তো ব্যবহার করলে হবে না। আমরা একটা শৃঙ্খলাভাবে আনার জন্যই চেষ্টা করছি। ২ বছর আগে রেলের ভাড়া বাড়ানো হলেও সেবার মান আগের মতোই রয়েছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা। বিশেষজ্ঞরা বলছেন, আন্তরিকভাবে সেবা বাড়ানোর কোনো উদ্যোগ নেয়নি রেল। নানা সীমাবদ্ধতার কারণে অবস্থার উন্নতি হচ্ছে না বলেও মনে করে রেলওয়ে। ক্লিয়ার কোনো কমপ্লেন সিস্টেম নাই যাত্রীদের, যে যাত্রীরা কমপ্লেন করবে বা তার রেকর্ড করবে। যে সিস্টেমটা আছে, গাড়িতে একটা বই থাকে, কিন্তু এত বড় গাড়ি ক্রস করে একটা মানুষের প্রতি কমপ্লেন করা সম্ভব না। এখন ডিজিটাল পদ্ধতি, মানুষ অন দ্য স্পট কমপ্লেন করে দিতে পারে। সেই ব্যবস্থাগুলো থাকা দরকার। ১০০ মিটার গেজ কোচ এবং ৫০টি ব্রড গেজ কোচ সংগ্রহের জন্য এ মাসে চুক্তি স্বাক্ষর করেছি। শুধু তাই না, ভারতীয় অর্থায়নে আমরা ১২০টি ব্রড গেজ কোচ সংগ্রহের জন্য প্রচেষ্টা চালাচ্ছি এবং খুব শীঘ্রই আশা করছি এই চুক্তিটিও স্বাক্ষরিত হবে। রাজধানীতে হয়ে গেল ব্যতিক্রমী এক কনসার্ট। দর্শক শ্রোতারা হাজির হলেন শীতবস্ত্র নিয়ে। কোনো টিকিট নয়, শীতার্থদের জন্য সহায়তার হাত বাড়িয়ে কনসার্ট উপভোগ করল হাজারো দর্শক। গান পরিবেশন করে ঢাকা ও মাকসুদ, আর্টসেল, অর্থহীন ও চিরকুট। কনসার্ট থেকে পাওয়া শীতবস্ত্র ৩২টি জেলায় বিতরণ করা হবে। লোকাল এনজিওরা আমাদের সহায়তা করে, সিসিডিবি, আরডিআরএস বাংলাদেশ, তারপর আপনার ইউএসডি। তারা হচ্ছে কি আপনাদের খুব ভালো ভালো এনজিও, তারা জানে ওই এরিয়ায় কাদের কাদের নিড খুব বেশি। কায়কোবাদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছিলাম আমাদের শিরোনামগুলো, চলে যাচ্ছে আলোচনায়। প্রথমে মঞ্জুর, আপনার কাছে আসি। আজকে দেখছিলেন যে আমাদের প্রধান শিরোনামটি ছিল রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর যে বৈঠক। এখানে পত্রিকাগুলিতেও এসেছে, কিন্তু বেশিরভাগ পত্রিকায় হেডলাইন করা হয়েছে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে মোদির ফের আশ্বাস, তিস্তা ও সীমান্ত চুক্তির ব্যাপারে শীঘ্রই সমাধান। বেশিরভাগ পত্রিকাতে তিস্তা স্থল সীমান্ত চুক্তি সই শীঘ্রই, এই একটি বিষয়। আরেকটি বিষয় আমি জনাব আবু সাইদ খানের কাছে আসবো। সেটিতে বলা হয়েছে যে নেপাল ও ভুটান থেকে বাংলাদেশ জলবিদ্যুৎ আমদানি প্রচেষ্টা ভারতের আবারও সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি। প্রথমে মঞ্জুর, আপনার কাছে যাই যে এই যে আমাদের এই বৈঠকটি, দিল্লির বৈঠক, রাষ্ট্রপতি এই যে ফের আশ্বাস বলা হচ্ছে, এবং আমরা কিন্তু বেশ কিছুদিন ধরে আসলে শুনে আসছি, এই বিষয়টি আসলে বাস্তবায়নের কতদূর, বা আপনি কি মনে করেন যে বলা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বৈঠক ছিল? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব দীর্ঘদিন পরে ভারত সফর করেছেন, এবং বাংলাদেশের ইতিপূর্বে আমরা প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠক লক্ষ্য করেছি। প্রধানমন্ত্রী সফর করেছেন, পররাষ্ট্রমন্ত্রী গেছেন, কিন্তু রাষ্ট্রপতি দীর্ঘদিন প্রায় ৩০ বছর পরে বাংলাদেশের রাষ্ট্রপতি ভারতের গেলেন, এবং ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক। যে দুটি বিষয় শিরোনাম এসছে, কেন ফের এসছে, এটা নিয়ে আমি কথা বলবো। তার আগে আমি বলতে চাই, এই বৈঠকগুলো এই কারণে গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে মাত্র কিছুদিন আগে আমাদের কিন্তু এই বৈঠকটি প্রায় তৃতীয় শীর্ষ পর্যায়ের বৈঠক। আমরা জানি যে গত সেপ্টেম্বরে কিন্তু
নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী একটি বৈঠক হয়েছে, এরপরে সার্কে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে নরেন্দ্র মোদীর বৈঠক হয়েছে এবং এটি হচ্ছে তৃতীয় দফায় বৈঠক। এবং প্রত্যেকটি বৈঠকে আমাদের এখনকার ভারতের সাথে প্রধান অমীমাংসিত বিষয় এই দুটি বিষয়, একটি হচ্ছে সীমান্তের যে সংকট সেই সংকটটি, এবং আরেকটি হচ্ছে আমাদের তিস্তা চুক্তি। তিস্তা নিয়ে কিন্তু আমরা একেবারে মানে চুক্তি হয়ে যাবে যখন মনমোহন সিং বাংলাদেশে আসলেন, আমরা সেই জায়গা থেকে পেছনে ফিরে এসেছি। কেন এসেছি লম্বা আলোচনা নাইবা গেলাম, কারণ আমরা জানি সেখানে মমতা ব্যানার্জির এক ধরনের পিছুটান ছিল। পরবর্তীতে গত এক বছরে আরও ছোট করে যদি বলি, গত 3 মাসে মমতা ব্যানার্জি তার রাজনৈতিক স্বার্থে বাংলাদেশের বিরুদ্ধে যে ইতিপূর্বে অবস্থান নিয়েছিলেন এটি স্পষ্ট হয়ে এসছে গণমাধ্যমে, ভারতীয় গণমাধ্যমে এবং বাংলাদেশের গণমাধ্যমে। সে জায়গায় এখন কিন্তু তিনি সুর পাল্টেছেন। আপনি জানেন, ইতিমধ্যে আপনি জানেন বাংলাদেশের ট্র্যাক 2 সহ একটি সংসদীয় প্রতিনিধি দল ভারত সফর করে এসেছিল, কর্নেল ফারুক খান যেটা নেতৃত্ব দিয়েছেন। তিনি কয়েকটি টেলিভিশনে বলেছেন, আমি একটা সাক্ষাৎকারে আমার সাথে উনি বলেছেন যে মমতা ব্যানার্জি এখন সুর পাল্টে কেবল এটুকু বলেন নাই যে আমি সমর্থন করব, তিনি বলেছেন যে তখনও আমি বাক্সপোটা নিয়ে রেডি ছিলাম, কেন্দ্রীয় সরকার কারণে যাওয়া হয়নি, আর এবার তো আমি যাবই। এবং উনি প্রতিশ্রুতি দিয়েছেন 2 দফা তিনি বাংলাদেশ সফর করবেন, একবার হচ্ছেন যখন নরেন্দ্র মোদী আসবেন তার সাথে আসবেন, একবার তার আগে আসবেন। অর্থাৎ তার অবস্থা বেকায়দার কারণে আপনি জানেন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মধ্যে একটি বড় বিরোধ চলছে তাদের সহিংসতার মদত দেয়া এবং না দেওয়ার বিষয় নিয়ে। সে জায়গায় আমি আশাবাদী এবং বাংলাদেশের জন্য তিস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা বলারই অপেক্ষা রাখে না। কারণ আমাদের তিস্তা চুক্তি যদি না হয়, আমাদের পানির প্রবাহ, গঙ্গা চুক্তি হওয়ার ফলে কিন্তু পদ্মা একসময় একেবারে শুকিয়ে পড়া পদ্মার মধ্যে কিন্তু এখন কিছুটা আমরা পদ্মা নদীর উপরে ব্রিজ করতে যাচ্ছি। অন্তত একসময় কিন্তু আমরা গণমাধ্যমে ছবি দেখতাম যে সেখানে পুরোটাই গরু চড়ে, পুরোটা দিয়ে মানুষ হেঁটে বা গাড়ি নিয়ে পার হচ্ছে। নতুন বাঁধ হচ্ছে, কিন্তু অ্যাটলিস্ট চুক্তিটা থাকলে যেটা হবে কি, আপনি দ্বিপাক্ষিক পর্যায়ে বৈঠকে এক ধরনের অভিযোগ করতে পারবেন, সেটা যদি ব্যর্থ হয় আপনি আন্তর্জাতিক পরিমণ্ডলে যেতে পারবেন। যদি আপনার চুক্তি না থাকে তাহলে তো আপনার কোনো রাইটই নাই ওই অর্থে। ফলে তিস্তা চুক্তিটি দরকার। আর স্থল চুক্তির ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে 1947-এর পরে আজকে পর্যন্ত এই যে দীর্ঘ সময় চলে গেল, এর মধ্যে কিন্তু আমাদের ওই যে লর্ড ক্লাইভের যে সীমান্ত ভাগ করে দেয়া ছিল, আমাদের প্রায় 150 মতো আমাদের ছিটমহল, এগুলোর মীমাংসা এখনো হয়নি। এই বিষয়গুলো না হওয়া পর্যন্ত আমরা কিন্তু আমাদের সমুদ্র সীমা কিন্তু পেয়েছি দীর্ঘদিন, 43 বছর পরে স্বাধীনতার ফাইট করে আদালতে গিয়ে আমরা সমুদ্র সীমা নির্ধারণ করেছি। স্বাধীনতার 43 বছর, আমরা 44তম বিজয় দিবস পালন করলাম, আমাদের স্থল সীমা এখনো নির্ধারিত হয় নাই, কারণ ছিটমহলগুলো কিন্তু অমীমাংসিত রয়ে গেছে। ফলে এই জায়গাটা যখন মীমাংসা হবে, দুটি কাজ হবে। একটি হলো ভারতের সাথে আমাদের যে বিভিন্ন রকমের চোরা কারবারি থেকে শুরু করে নানান রকমের যে সংঘর্ষ, সীমান্তে হত্যাকাণ্ড, এই বিষয়টা বন্ধ হবে। দ্বিতীয়, আমরা স্বাধীন রাষ্ট্র, আমাদের সত্যিকার ভূখণ্ড চিহ্নিত হবে। ফলে আমি মনে করি এটা আশাবাদ না, আমি নিশ্চিত করে বলতে পারি যে নরেন্দ্র মোদীর যে সংখ্যাগরিষ্ঠতা কেন হয়নি এর আগে, দুটি কারণ ছিল। কেন্দ্রীয় সরকার কংগ্রেস চেয়েছিল, চাওয়ার পরও যেহেতু রাজ্য সরকার চায়নি পুরাপুরি, পশ্চিমবঙ্গ সরকার, সেই কারণে কেন্দ্রীয় সরকার চাইলেও পারেনি। কারণ হলো এটা কিন্তু শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারের ভোটে পাশ হতে হয়। এখন রাজ্য সরকার না চাইলে কেন্দ্রীয় সরকার সেখানে সমর্থন পায়নি। এবার কিন্তু নরেন্দ্র মোদী যে পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে আছে, তাদের সেই কংগ্রেস থেকে, তাদের সেই সংসদ থেকে নিঃসন্দেহে তারা যদি আন্তরিকভাবে খালি করবে এই নিয়তটুকু করে, তাহলে সাংবিধানিক যে জটিলতা সেটা নাই। এবং ইতিমধ্যে নরেন্দ্র মোদী 3 দফায় আশ্বাস দিয়েছেন এবং এই আশ্বাসের ভিত্তিতে আমি নিশ্চিতভাবে বিশ্বাস স্থাপন করতে চাই, যতক্ষণ না হয় আমি নিশ্চিত করে প্রতিশ্রুতি হিসেবে বলতে পারবো না, এটা হবে। আর এছাড়া বাংলাদেশের রাষ্ট্রপতি ভারতে যাওয়ার মধ্য দিয়ে যেটা হচ্ছে, বাংলাদেশ নানান কারণে পৃথিবীর মধ্যে এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই অঞ্চলের মধ্যে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে, আর ভারত তো পৃথিবীর একটি বড় গণতান্ত্রিক শক্তি। সে জায়গায় একটি গণতান্ত্রিক শক্তির সাথে আমাদের সম্পর্ক ভালো হওয়া দরকার। কারণ আমাদের পার্শ্ববর্তী দেখেন পাকিস্তানে কি সংকট চলছে, দুঃখজনক ঘটনা ঘটলো, প্রায় 150 জন মানুষ নিহত হলো। এবং আজকেও কিন্তু আমরা যখন কথা বলছি, আপনি জানেন পেশোয়ারে যুদ্ধ অবস্থা চলছে। এই যে সহিংসতা, এই যে জঙ্গিবাদ, আফগানিস্তানে অস্থিরতা, এই অস্থিরতার মধ্যে বাংলাদেশ জঙ্গিবাদের বিরুদ্ধে সফল রাষ্ট্র, গণতন্ত্রভাবে সফল রাষ্ট্র, অর্থনৈতিকভাবে এগিয়ে যাওয়ার জন্য ভারতের মতো একটি মিত্রের সাথে সৌহার্দ্যের সম্পর্ক রাখা দরকার। সেই কারণে এই সফর এবং প্রতিশ্রুতিগুলো আশাবাদী, ইতিবাচক। এবং নরেন্দ্র মোদী বলেছেন যে তিনি বাংলাদেশ সফরের পরিকল্পনা করছেন। জনাব আবু সাঈদ খান, আপনার কাছে আমরা জলবিদ্যুৎ আমদানি নিয়ে আসবো, তবে ছোট একটা বিরতির পর। দর্শক, মাত্র 40 সেকেন্ড একটা বিরতি যাচ্ছে, আমাদের সঙ্গে থাকবেন।
ফিরে এলাম বাংলাদেশ এখনে। দর্শক, এইমাত্র পাওয়া খবরে জানা গেছে চট্টগ্রামের চান্দগাঁওয়ে ব্যবসায়িক বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় 2 ভাই মারা গেছে। এ বিষয়ে চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাব্বির ইরফান। সাব্বির, কখন এবং কিভাবে ঘটনাটি ঘটলো? আচ্ছা, আমরা এখন আছি চট্টগ্রাম মেডিকেল কলেজে এবং এখানে এই দুজনের মরদেহ রাখা হয়েছে এবং আমরা যে খবরটা পেয়েছি তা হচ্ছে প্রায় 11:15টার দিকে এই 2 ভাই যখন ফরিদুল আলম এবং সিদ্দিকুল আলম যখন কাছের আসছিলেন, ঠিক সেই সময় অতর্কিতভাবে আসলে প্রায় 40 জন সশস্ত্র সন্ত্রাসী তাদের উপর হামলা করে এবং তাদেরকে পিটিএ এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদেরকে জখম করা হয় এবং তাদেরকে এখানে আনার পর মৃত ঘোষণা করা হয়। তো আসলে এখানে যারা আছেন তারা ধারণা করছেন, বিশেষ করে তার যে আত্মস্বজন যারা আছেন তারা বলছেন হয়তো পূর্বশত্রুতার জেরে, কারণ এই 2 ভাই কিন্তু জায়গা জমির কাজ করতেন, অর্থাৎ তাদের ব্যবসা ছিল, পেশা ছিল জায়গা জমি বিক্রি সংক্রান্ত এইসব কাজই তারা করতেন। তো ধারণা করা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে হয়তো কোন ধরনের বিরোধ থাকতে পারে এবং সেই বিরোধের জেরেই আসলে তাদেরকে হত্যা করা হয়েছে। এবং ঘটনার পরপরই কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শহীদুল আলম এবং তিনি এসে বলেছেন যে এই খবর পাওয়ার পরে তিনি এখানে এসেছেন এবং তিনি যা বলছেন তা হচ্ছে যারা হত্যা করেছে এবং যারা এর সাথে জড়িত তাদেরকে ধরার জন্য এর মধ্যে অভিযান শুরু হয়ে গেছে এবং নগরের বিভিন্ন জায়গায় চলছে তাদেরকে অভিযান এবং তাদেরকে এখানে রাখা হয়েছে। এবং আমরা দেখেছি বাকি যে 3 ভাই আছে তাদের মধ্যে একজন বিদেশে থাকেন এবং বাকি 2জন এখানে এসেছেন এবং তারা আসলে এইভাবে করে 2 ভাইকে হারিয়ে খুবই মর্মাহত এবং তারা কান্না ভেঙে পড়েছেন। তারা আসলে মৃত্যু মেনে নিতে পারছেন এবং এলাকাবাসীও অনেকে এসেছেন এবং তারা সবাই দাবি করছেন যে হত্যাকাণ্ডটি হয়েছে এবং যেইভাবে করে সবার সামনে প্রায় কুপিয়ে হত্যা করা হয়েছে এর আসলে একটি কড়া বিচার তারা চাচ্ছেন এবং এই বিচারটি যাতে বাস্তবায়ন হয় এই দাবিও তারা জানাচ্ছেন। তো এই ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে এখনো পর্যন্ত। সাব্বির, আপনি সেখানে থাকুন, প্রয়োজনে আমরা আবার যোগাযোগ করব। খুবই দুঃখজনক একটি ঘটনা আমরা শুনছিলাম যে 11:15টায় 2 ভাই মারা গেছেন। অবশ্যই এই ঘটনাগুলো আমি ছোট করে বললেন, এই ভাই নিশ্চয়ই অন্য বিষয়ে বলবে। এটা হচ্ছে আপনি জান্নাত যদি লক্ষ্য করে থাকেন যে এর আগেও কিন্তু টাঙ্গাইলে এরকম একটি ঘটনা ঘটেছে। পুরো পরিবারকে আমাদের মধ্যে হয় কি যে এই ঘটনাগুলো এক ধরনের ডোমিনোজ এফেক্টের কথা আমরা জানি, যে একটি ঘটনা ঘটলে পার্শ্ববর্তী আমরা যখন গণমাধ্যমে প্রচার করি ফলাও করে, এর ফলে কিন্তু এক ধরনের মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া হয়। যাদের মধ্যে এক ধরনের অসুস্থ মানসিকতা কাজ করে, এই যে বিরোধ সম্পত্তি নিয়ে আপনি জানেন যে আমাদের অধিকাংশ সংঘর্ষ বাংলাদেশে না পৃথিবীব্যাপী 2 কারণে হয়। একটি হচ্ছে সম্পদ, জমি জমা নিয়ে সম্পদের জন্য লড়াই, আরেকটি হচ্ছে রাজনৈতিক লড়াই। বাংলাদেশের রাজনৈতিক লড়াইটা একসময় চলতো, সৌভাগ্যের বিষয় এখন কিছুটা স্তীমিত, আমরা এই জন্য এক ধরনের স্বস্তিতেই আছি। কিন্তু এই যে সম্পদের বিরোধ, কিন্তু এর আগেও যেটা দেখলেন এই সম্পদের বিরোধকে কেন্দ্র করে সেখানে কখনো রাজনীতি যুক্ত হয়, কখনো স্থানীয় প্রভাব যুক্ত হয়। ফলে আমাদের প্রত্যাশা এইটুকুই থাকবে যে এই প্রত্যেকটি ঘটনাকে যেন যত দ্রুত এটার বিচার করে যদি দৃষ্টান্ত